ব্যোমকেশ বাবু! পিছন হইতে অতর্কিত আহ্বানে দুজনেই ফিরিলাম। গায়ে চাদর জড়ানো যে লোকটিকে ঘোরাফেরা করিতে দেখিয়েছিলাম সে আমাদের পিছনে আসিয়া দাঁড়াইয়াছে। পুষ্টকায় যুবক, মাথায় চুল ছোট করিয়া ছাঁটা, মুখখানা যেন চেনা চেনা মনে হইল। ব্যোমকেশ বলিল, কে? যুবক বলিল, আমাকে চিনতে পারলেন না স্যার? সেদিন সরস্বতী পুজোর চাঁদা নিতে গিয়েছিলাম। আমার নাম নন্দ ঘোষ, আপনার পাড়াতেই থাকি। ব্যোমকেশ বলিল, মনে পড়েছে। তা তুমি ও পাড়ার ছেলে, ভর সন্ধেবেলা এখানে ঘোরাঘুরি করছো কেন? আগে নন্দ ঘোষের একটা হাত চাদরের ভিতর হইতে বাহির হইয়া আসিয়া আবার তৎক্ষণাৎ চাদরের মধ্যে লুকাইল। তবু দেখিয়া ফেলিলাম হাতে একটি ভিন্দিপাল, অর্থাৎ 1.5 হেতে খেঁটে। বস্তুটি আকারে ক্ষুদ্র হইলেও বলবান ব্যক্তির হাতে মারাত্মক অস্ত্র। ব্যোমকেশ সন্দিগ্ধ নেত্রে নন্দঘোষকে নিরীক্ষণ করিয়া বলিল, কি মতলব বলো দেখি? মতলব আগে নন্দ একটু কাছে ঘেঁষিয়া নিম্নস্বরে বলিল, আপনাকে বলছি স্যার, এ বাড়িতে একটা ছোড়া থাকে, তাকে ঠ্যাঙাবো। তাই নাকি? ঠ্যাঙাবে কেন? কারণ আছে স্যার। কিন্তু আপনারা এখানে কি করছেন? এ বাড়ির কাউকে চেনেন নাকি? সত্যকামকে চিনি। তাকেই ঠ্যাঙাতে চাও? কেমন? আজ্ঞে। নন্দ একটু বিচলিত হইয়া পড়িল। আপনার সঙ্গে কি ওর খুব ঘনিষ্ঠতা আছে নাকি? ঘনিষ্ঠতা নেই, কিন্তু জানতে চাই ওকে কেন ঠ্যাঙাতে চাও। ও কি তোমার কোনো অনিষ্ট করেছে? অনিষ্ট? সে অনেক কথা স্যার। যদি শুনতে চান আমার সঙ্গে আসুন। কাছেই ভূতেশ্বরের আখড়া, সেখানে সব শুনবেন। ভূতেশ্বরের আখড়া? আজ্ঞে, আমাদের ব্যায়াম সমিতি, কাছেই গলির মধ্যে। চলুন। চলো। ইতিমধ্যে রাস্তার আলো জ্বলিয়াছে। আমরা নন্দকে অনুসরণ করিয়া একটি গলির মধ্যে প্রবেশ করিলাম। কিছু দূর গিয়া একটি পাঁচিল ঘেরা উঠানের মতো স্থানে পৌঁছিলাম। উঠানের পাশে গোটা 2 নোনা ধরা জীর্ণ ঘরে আলো জ্বলিতেছে। উঠান প্রায় অন্ধকার। সেখানে কয়েকজন কোপনি পরা যুবক ডন বৈঠক দিতেছে, মুগুর ঘুরাইতেছে এবং আরও নানা প্রকারের দেহযন্ত্রকে মজবুত করিতেছে। নন্দ পাশ কাটাইয়া আমাদের ঘরে লইয়া গেল। ঘরের মেঝেই শতরঞ্জি পাতা। একটি অতিকায় ব্যক্তি বসিয়া আছেন। নন্দ পরিচয় করাইয়া দিলেন। ইনি ব্যায়াম সমিতির ওস্তাদ, নাম ভূতেশ্বর বাঘ। সার্থকনামা ব্যক্তি, কারণ তাহার গায়ের রং ভূতের মতন এবং মুখখানা বাঘের মতন। উপরন্তু দেহ আয়তন হাতির মতন। মাথায় এক গাছিও চুল নাই। বয়স 60-এর কাছাকাছি। ইনি বোধ হয় যৌবনকালে গুন্ডা ছিলেন অথবা কুস্তিগীর ছিলেন। বয়োগতে ব্যায়াম সমিতি খুলিয়া বসিয়াছেন। নন্দ বলিল, ভূতেশ্বর দাদা, ব্যোমকেশ বাবু মস্ত ডিটেকটিভ, সত্যকামকে চেনেন? ভূতেশ্বর ব্যোমকেশের দিকে বাঘা চোখ ফিরাইয়া বলিলেন, আপনি পুলিশের লোক? ওই ছোড়ার মুরব্বি? ব্যোমকেশ সবিনয়ে জানাইল, সে পুলিশের লোক নয়। সত্যকামের সহিত তাহার আলাপও মাত্র একদিনের। সত্যকামকে প্রহার করিবার প্রয়োজন কেন হইয়াছে তাহাই শুধু জানিতে চায়, অন্য কোনো দুরভিসন্ধি নাই। ভূতেশ্বর একটু নরম হইয়া বলিলেন, ছোড়া পগোয়া পাজি। পাড়ার কয়েকজন ভদ্রলোক আমাদের কাছে নালিশ করেছে, ছোড়া মেয়েদের বিরক্ত করে। এটা ভদ্রলোকের পাড়া, এ পাড়ায় ওসব চলবে না। এই সময় আরো কয়েকজন গলদঘর্ম মল্লবীর ঘরে প্রবেশ করিল এবং আমাদের ঘিরিয়া বসিয়া কটমট চক্ষে আমাদের নিরীক্ষণ করিতে লাগিল। স্পষ্টই বোঝা গেল সত্যকামকে ঠ্যাঙাইবার সংকল্প একজনের নয়, সমস্ত ব্যায়াম সমিতির অনুমোদন ইহার পশ্চাতে আছে। নিজেদের নিরাপত্তা সম্বন্ধে শঙ্কিত হইয়া উঠিলাম।
গতিক সুবিধার নয়, সত্যকামের ফাড়াটা আমাদের উপর দিয়া বুঝি যায়। ব্যোমকেশ কিন্তু সামলাইয়া লইল, শান্ত স্বরে বলিল, পাড়ার কোনো লোক যদি বজ্জাতি করে তাকে শাসন করা পাড়ার লোকেরই কাজ। এ কাজ অন্য কাউকে দিয়ে হয় না। আপনারা সত্যকামকে শায়েস্তা করতে চান, তাতে আমার কোনোই আপত্তি নেই। তাকে যতটুকু জানি, দুঘা পিঠে পড়লে তার উপকারই হবে। শুধু একটা কথা, খুনোখুনি করবেন না, আর কাজটা সাবধানে করবেন, যাতে ধরা না পড়েন। নন্দ এক মুখ হাসিয়া বলিল, সেই জন্যেই তো কাজটা আমি হাতে নিয়েছি স্যার। 2-4 ঘা দিয়ে কেটে পড়ব। আমি এ পাড়ার ছেলে নই, চিনতে পারলেও শনাক্ত করতে পারবে না। ব্যোমকেশ হাসিয়া গাত্রোত্থান করিল, তবু যদি কোনো গণ্ডগোল বাধে আমাকে খবর দিও। আজ তাহলে উঠি। নমস্কার ভূতেশ্বরবাবু। বড় রাস্তায় আমাদের পৌঁছাইয়া দিয়া নন্দ আখড়ায় ফিরিয়া গেল। ব্যোমকেশ নিঃশ্বাস ছাড়িয়া বলিল, বাপ, একেবারে বাঘের গুহায় গলা বাড়িয়েছিলাম। আমি বলিলাম, কিন্তু সত্যকামকে মারধর করার উৎসাহ দেয়া কি তোমার উচিত? তুমি ওর টাকা নিয়েছ। ব্যোমকেশ বলিল, 2-4 ঘা খেয়ে যদি ওর প্রাণটা বেঁচে যায়, সেটা কি ভালো নয়? যদিও আমি কোনোদিন অফিস কাছারি করি নাই, তবু কেন জানি না রবিবার সকালে ঘুম ভাঙিতেই বিলম্ব হয়। পূর্বপুরুষেরা চাকুরে ছিলেন, রক্তের মধ্যে বোধহয় দাসত্বের দাগ রহিয়া গিয়াছে। পরদিনটা রবিবার ছিল। বেলা 7:30টার সময় চোখ মুছিতে মুছিতে বাহিরের ঘরে আসিয়া দেখি ব্যোমকেশ 2 হাতে খবরের কাগজটা খুলিয়া ধরিয়া এক দৃষ্টে তাকাইয়া আছে। আমার আগমনে সে চক্ষু ফিরাইল না, সংবাদপত্রটাকেই যেন সম্বোধন করিয়া বলিল, নিশার স্বপন সম তোরে বার্তা রে দূত। তাহার ভাবগতিক ভালো ঠেকিল না। জিজ্ঞাসা করিলাম, কি হয়েছে? সে কাগজ নামাইয়া রাখিয়া বলিল, সত্যকাম কাল রাত্রে মারা গেছে। কিসে মারা গেল? তা জানি না। তৈরি হয়ে নাও, 8 ঘন্টার মধ্যে বেরোতে হবে। আমি কাগজখানা তুলিয়া লইলাম। মধ্য পৃষ্ঠার তলার দিকে 5 লাইনের খবর। অদ্য শেষ রাত্রে ধর্মতলার প্রসিদ্ধ সুচিত্রা এম্পোরিয়ামের মালিক সত্যকাম দাসের সন্দেহজনক অবস্থায় মৃত্যু ঘটিয়াছে। পুলিশ তদন্ত ভার লইয়াছে। সত্যকাম তবে ঠিকই বুঝিয়াছিল, মৃত্যুর পূর্বাভাস পাইয়াছিল, কিন্তু এত শীঘ্র? প্রথমেই স্মরণ হইল, কাল সন্ধ্যার সময় নন্দ ঘোষের চাদরের মধ্যে খেটে লুকাইয়া বাড়ির সামনে ঘোরাঘুরি করিতেছিল। বেলা 8:30টার সময় ব্যোমকেশ ও আমি আমহার্স্ট স্ট্রিটে উপস্থিত হইলাম। ফটকের বাহিরে ফুটপাতের উপর একজন কনস্টেবল দাঁড়িয়ে আছে। একটু খুঁতখুত করিয়া আমাদের ভিতরে যাইবার অনুমতি দিল। ইট বাঁধানো রাস্তা দিয়ে সদরে উপস্থিত হইলাম। সদর দরজা খোলা রহিয়াছে, কিন্তু সেখানে কেহ নাই। বাড়ির ভিতর হইতে কান্নাকাটির আওয়াজও পাওয়া যাইতেছে না। ব্যোমকেশ দরজার সম্মুখে পৌঁছিয়া থমকাইয়া দাঁড়াইয়া পড়িল, নীরবে মাটির দিকে অঙ্গুলে নির্দেশ করিল। দেখিলাম দরজার ঠিক সামনে ইট বাঁধানো রাস্তা যেখানে শেষ হইয়াছে, সেখানে খানিকটা রক্তের দাগ। কাঁচা রক্ত নয়, বিগত প্রমাণ স্থানের ক্ষত শুকাইয়া চামড়া বাঁধিয়া গেছে। আমরা একবার দৃষ্টি বিনিময় করিলাম। ব্যোমকেশ ঘাড় নাড়িল। তারপর আমরা রক্তলিপ্ত স্থানটাকে পাশ কাটাইয়া ভিতরে প্রবেশ করিলাম। একটি চওড়া বারান্দা, তাহার 2 পাশে 2টি দরজা। একটি দরজায় তালা লাগানো, অন্যটি খোলা। খোলা দরজা দিয়া মাঝারি আয়তনের অফিস ঘর দেখা যাইতেছে। ঘরের মাঝখানে একটি বড় টেবিল। টেবিলের সম্মুখে উষাপতিবাবু একাকী বসিয়া আছেন। উষাপতিবাবু টেবিলের ওপর 2 কনুই রাখিয়া 2 করতলের মধ্যে চিবুক আবদ্ধ করিয়া বসিয়া আছেন। আমরা প্রবেশ করিলে দুঃখ ভরা চোখ তুলিয়া চাহিলেন। শুষ্ক নিষ্প্রাণ স্বরে বলিলেন, কি চাই? ব্যোমকেশ টেবিলের পাশে গিয়া দাঁড়াইল। সহানুভূতিপূর্ণ স্বরে বলিল, এ সময় আপনাকে বিরক্ত করতে এলাম, মাফ করবেন। আমার নাম ব্যোমকেশ বক্সী।
উষাপতিবাবু ঈষৎ সজাগ হইয়া পর্যায়ক্রমে আমাদের দিকে চোখ ফিরাইলেন। তারপর বলিলেন, আপনাদেরকে আগে কোথায় দেখেছি, বোধ হয় সুচিত্রায়। কি নাম বললেন? ব্যোমকেশ বক্সী। ইনি অজিত বন্দ্যোপাধ্যায়। কাল আমরা আপনার দোকানে গিয়েছিলাম। উষাপতিবাবু আমাদের নাম পূর্বে শুনিয়াছেন বলিয়া মনে হইল না, কিন্তু খদ্দেরের প্রতি দোকানদারদের স্বাভাবিক শিষ্টতা বোধ হয় তাহার অস্থিমজ্জাগত। তাই কোনো প্রকার অধীরতা প্রকাশ না করিয়া বলিলেন, কিছু দরকার আছে কি? আমি আজ একটু, বাড়িতে একটা দুর্ঘটনা হয়ে গেছে। ব্যোমকেশ বলিল, জানি, সেই জন্যেই এসেছি। সত্যকাম বাবু, আপনি সত্যকামকে চিনতেন? মাত্র পরশুদিন তার সঙ্গে দেখা হয়েছে। তিনি আমার কাছে একটা প্রস্তাব নিয়ে এসেছিলেন। কি প্রস্তাব? তিনি প্রস্তাব করেছিলেন যে হঠাৎ যদি তার মৃত্যু হয় তাহলে আমি তার মৃত্যু সম্বন্ধে অনুসন্ধান করব। উষাপতিবাবু এবার খাড়া হইয়া বসিলেন। কিছুক্ষণ নিমেষ চক্ষে চাহিয়া থাকিয়া যেন প্রবল হৃদয়াবেগ দমন করিয়া লইলেন। তারপর সংযত স্বরে বলিলেন, আপনারা বসুন। সত্যকাম তাহলে বুঝতে পেরেছিল, কিন্তু মাফ করবেন, আপনার কাছে সত্যকাম কেন গিয়েছিল বুঝতে পারছি না। আপনি আপনার পরিচয়, মানে আপনি কি পুলিশের লোক? কিন্তু পুলিশ তো কাল রাত্রেই এসেছিল। তারা... না, আমি পুলিশের লোক নেই। আমি সত্যান্বেষী, বেসরকারি ডিটেকটিভ বলতে পারেন। ও। উষাপতিবাবু অনেকক্ষণ চুপ করিয়া রহিলেন। তারপর বলিলেন, সত্যকাম কাকে সন্দেহ করে আপনাকে বলেছিল কি? না, কারুর নাম করেননি। এখন আপনি যদি অনুমতি করেন আমি অনুসন্ধান করতে পারি। কিন্তু পুলিশ তো অনুসন্ধানের ভার নিয়েছে। তার চেয়ে বেশি আপনি কি করতে পারবেন? কিছু করতে পারবো কিনা তা এখনো জানি না, তবে চেষ্টা করতে পারি। এত বড় শোকের মধ্যেও উষাপতিবাবু যে বিষয়বুদ্ধি হারান নাই তাই তাহার পরিচয় এবার পাইলাম। তিনি বলিলেন, আপনি প্রাইভেট ডিটেকটিভ, আপনাকে কত পারিশ্রমিক দিতে হবে? ব্যোমকেশ বলিল, কিছুই দিতে হবে না, আমার পারিশ্রমিক সত্যকামবাবু দিয়ে গেছেন। উষাপতিবাবু প্রখর চক্ষে ব্যোমকেশের পানে চাহিলেন। তারপর চোখ নামাইয়া বলিলেন, ও, তা আপনি অনুসন্ধান করতে চান, করুন, কিন্তু কোনো লাভও নেই ব্যোমকেশবাবু। লাভ নেই কেন? সত্যকাম তো আর ফিরে আসবে না, শুধু জল ঘোলা করে কি লাভ? ব্যোমকেশ কিছুক্ষণ স্থির নেত্রে উষাপতিবাবুর পানে চাহিয়া থাকিয়া ধীর স্বরে বলিল, আপনার মনের ভাব আমি বুঝেছি। আপনি নিশ্চিন্ত থাকুন, জল ঘোলা হতে আমি দেব না। আমার উদ্দেশ্য শুধু সত্য আবিষ্কার করা। উষাপতিবাবু একটি ক্লান্ত নিঃশ্বাস ফেলিলেন। বেশ, আমাকে কি করতে হবে বলুন। ব্যোমকেশ বলিল, কাল কখন কিভাবে সত্যকামবাবু মৃত্যু হয়েছিল আমি কিছুই জানি না, আপনি বলতে পারবেন কি? উষাপতিবাবুর মুখখানা যেন আরো ক্লিষ্ট হইয়া উঠিল। তিনি বুকের উপর একবার হাত বুলাইয়া বলিলেন, আমি বলি, আর কে বলবে? কাল রাত্রি 1টার সময় আমি নিজের ঘরে ঘুমোচ্ছিলাম। হঠাৎ একটা আওয়াজ শুনে ঘুম ভেঙে গেল। দুম করে একটা আওয়াজ, মনে হলো যেন সদরের দিক থেকে এলো। মাফ করবেন, আপনার শোবার ঘর কোথায়? উষাপতিবাবু ছাদের দিকে অঙ্গুলি নির্দেশ করিয়া বলিলেন, এর ওপরের ঘর। আমি একাই শুই, পাশের ঘরে স্ত্রী শোন। আর সত্যকামবাবু কোন ঘরে শুতেন? সত্যকাম নিচে শুতো, ওই যে বারান্দার ওপারের ঘরের ডোরে তালা লাগানো রয়েছে, ওটা তার শোবার ঘর ছিল। আমার স্ত্রীর শোবার ঘর ওর উপরে।
সত্যকামবাবু নিচে শুতেন কেন? উষাপতিবাবু উত্তর দিলেন না। উদাস চক্ষে বাহিরের জানালার দিকে তাকাইয়া রহিলেন। তাহার ভাবভঙ্গি হইতে স্পষ্টই বোঝা গেল যে রাত্রিকালে নির্বিঘ্নে বহির্গমন ও প্রত্যাবর্তনের সুবিধার জন্যই সত্যকাম নিচের ঘরে শয়ন করিত। তাহার রাত্রে বাড়ি ফিরিবার সময়েরও ঠিক ছিল না। এই সময় ভিতর দিকে দরজার পর্দা সরাইয়া একটি মেয়ে হাতে শরবতের গেলাস লইয়া প্রবেশ করিল এবং আমাদের দেখিয়া থমকাইয়া গেল। অনিশ্চিত স্বরে একবার মামা বলিয়া নজজৌ ন ততস্থৌ হইয়া রহিল। মেয়েটির বয়স 17-18, সুন্দরী নয়, কিন্তু পুরন্ত গড়ন, চটক আছে। বর্তমানে তাহার মুখে চোখে শঙ্কার কালো ছায়া পড়িয়াছে। উষাপতিবাবু তাহার দিকে মুখ ফিরাইয়া বলিলেন, দরকার নেই। মেয়েটি চলিয়া গেল। ব্যোমকেশ জিজ্ঞাসা করিল, আপনার বাড়িতে কে কে থাকে? উষাপতিবাবু বলিলেন, আমরা ছাড়া আমার 2 ভাগ্নে ভাগ্নি থাকে। এটি আপনার ভাগ্নি? হ্যাঁ। কতদিন এরা আপনার কাছে আছে? বছরখানেক আগে ওদের বাপ মারা যায়। মা আগেই গিয়েছিল। সেই থেকে আমি ওদের প্রতিপালন করছি। বাড়িতে আমরা কজন ছাড়া আর কেউ নেই। চাকর বাকর? পুরনো চাকর সহদেব বাড়িতেই থাকে। সে ছাড়া ঝি আর বামনি আছে, তারা রাত্রে থাকে না। বুঝেছি। তারপর কাল রাত্রির ঘটনা বলুন। উষাপতিবাবু চোখের উপর দিয়া একবার করতল চালাইয়া বলিলেন, হ্যাঁ, আওয়াজ শুনে আমি ব্যালকনির দরজা খুলে বাইরে গিয়ে দাঁড়ালাম। নিচে অন্ধকার, কিছু দেখতে পেলাম না। তারপরই সদর দরজার কাছ থেকে সহদেব চিৎকার করে উঠল। ছুটতে ছুটতে নিচে নেমে এলাম। দেখি সহদেব দরজা খুলছে আর সত্যকাম দরজার সামনে পড়ে আছে। প্রাণ নেই। পিঠের দিক থেকে গুলি ঢুকেছে। গুলি? বন্দুকের গুলি? হ্যাঁ। সত্যকাম রোজই দেরি করে বাড়ি ফিরত। সহদেব বারান্দায় শুয়ে থাকত। দরজায় টোকা পড়লে উঠে দৌড় খুলে দিত। কাল সে টোকা শুনে দৌড় খোলবার আগেই কেউ পিছন দিক থেকে সত্যকামকে গুলি করেছে। গুলি? আমি ভেবেছিলাম। ব্যোমকেশ থামিয়া বলিল, তারপর বলুন। উষাপতিবাবু একটা চাপা নিঃশ্বাস ফেলিলেন। তারপর আর কি, পুলিশে টেলিফোন করলাম। ব্যোমকেশ কিছুক্ষণ নত মুখে চিন্তা করিল। তারপর মুখ তুলিয়া বলিল, সত্যকাম বাবুর ঘরে তালা কে লাগিয়েছে? উষাপতি বলিলেন, সত্যকাম যখনই বাড়ি বেরুত নিজের ঘরে তালা দিয়ে যেত। কালও বোধহয় তালা দিয়েই বেরিয়েছিল। তারপর। বুঝেছি। ঘরের চাবি তাহলে পুলিশের কাছে? খুব সম্ভব। পুলিশ ঘর খুলে দেখেনি? না। যাক, আপনার কাছে আর বিশেষ কিছু জানবার নেই। এবার বাড়ির অন্য সকলকে 2-1 কথা জিজ্ঞেস করতে চাই। কাকে ডাকবো বলুন? সহদেব বাড়িতে আছে? আছে নিশ্চয়ই, ডাকছি। উষাপতিবাবু উঠিয়া গিয়া অন্দরের দ্বারের নিকট হইতে সহদেবকে ডাকিলেন। তারপর আবার আসিয়া বসিলেন। সহদেব প্রবেশ করিল। জরা জীর্ণ বৃদ্ধ শরীরে কেবল হাড় কখানা, মাথায় ঝাঁকড়া পাকা চুল, ভ্রু পাকা, এমনকি চোখের মণি পর্যন্ত ফ্যাকাশে হইয়া গিয়াছে। লোলচর্ম, শিথিল পেশি, মুখে হাবলার মতো ভাব। ব্যোমকেশ জিজ্ঞাসা করিল, তোমার নাম সহদেব? তুমি কত বছর এ বাড়িতে কাজ করছো? সহদেব উত্তর দিল না। ফ্যাল ফ্যাল করিয়া একবার আমাদের দিকে একবার উষাপতিবাবুর দিকে তাকাইতে লাগিল। উষাপতিবাবু বলিলেন, ও আমার শ্বশুরের সময় থেকে এ বাড়িতে আছে, প্রায় 35 বছর। ব্যোমকেশ সহদেবকে বলিল, তুমি কাল রাত্রে? ব্যোমকেশ কথা শেষ করিবার আগেই সহদেব হাত জোড় করিয়া বলিল,
আমি কিছু জানি নে বাবু, ব্যোমকেশ বলিল। আমার কথাটা শুনে উত্তর দাও। কাল রাত্রে সত্যকাম বাবু যখন দৌড়ে টোকা দিয়েছিলে তখন তুমি জেগেছিলে? সহদেব পূর্ববৎ জোর হস্তে বলিল। আমি কিছু জানি নে বাবু। ব্যোমকেশ তীক্ষ্ণ দৃষ্টিতে তাহাকে বিদ্ধ করিয়া বলিল, মনে করবার চেষ্টা করো। সে সময় দুম করে একটা আওয়াজ শুনেছিলে? আমি কিছু জানি নে বাবু। অতঃপর ব্যোমকেশ যত প্রশ্ন করিল, সহদেব তাহার একটি মাত্র উত্তর দিল, আমি কিছু জানি নে বাবু। এই সর্বাঙ্গীন অজ্ঞতা কতখানি সত্য অনুমান করা কঠিন। মোট কথা সহদেব কিছু জানিলেও বলিবে না। ব্যোমকেশ বিরক্ত হইয়া বলিল, তুমি যেতে পারো। উষাপতিবাবু, এবার আপনার ভাগিনীকে ডাকুন। উষাপতিবাবু সহদেবকে বলিলেন, চুমকিকে ডেকে দে। সহদেব চলিয়া গেল। কিছুক্ষণ পরে চুমকি প্রবেশ করিল। চেষ্টাকৃত দৃঢ়তার সহিত টেবিলের পাশে আসিয়া দাঁড়াইল। দেখিলাম তাহার মুখে আশঙ্কার ছায়া আরো গাঢ় হইয়াছে। আমাদের দিকে চোখ তুলিয়াই আবার নত করিল।